আমি এম এ কুদ্দুস, সরকারি অধ্যাপক, ব্যবস্থাপনা, ভাট্টামোড় ডিগ্রি কলেজ, কবা, রাজশাহী। ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা ও অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ক্লাস শুরু করছি। আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র থেকে ব্যবসায় পরিস্থিতি থেকে তোমার আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ব্যবসায় কার্যাবলী। তো ব্যবসায় কার্যাবলী আলোচনা করার আগে একটু ভূমিকা টানা দরকার যে ব্যবসায় কার্যাবলী কি। তো আমরা জানি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ও সেবা সামগ্রী উৎপাদন, বন্টন ও সহায়ক কাজই হলো ব্যবসার কার্যকলাপ। অন্যভাবে বলা যেতে পারে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ও অভাব মোচনের আশায় যাবতীয় বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডই ব্যবসার কার্যাবলী হিসাবে গণ্য। তো একজন ব্যবসায়ী প্রতিদিন কি কাজ করে তা ব্যবসায়ের প্রকৃতি থেকে আমরা জানতে পারি। তো ব্যবসায়ের প্রকৃতি থেকে আমরা ব্যবসায়ের কার্যকলাপ সম্পর্কে জানতে পারি। তো তারপরেও ব্যবসায়ীরা প্রতিনিয়ত যে কাজগুলি করে সাধারণত সেই কাজগুলি আমরা এখন পর্যায়ক্রমে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস জানবা যে ব্যবসায়ের কার্যকলাপগুলি তোমার সম্পাদন ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদন করা কোনো প্রশ্নই আসে না। তো যাই হোক, আমরা বোর্ডে ব্যবসায় কার্যাবলী পয়েন্ট টু পয়েন্ট লিখলাম। আলোচনার সুবিধার্থে এগুলো এখন আমরা পর্যায়ক্রমে তোমাদের সামনে পয়েন্ট টু পয়েন্ট আমরা আলোচনা করব। তাহলে তোমরা মোটামুটি ব্যবসায়ের কার্যাবলী সম্পর্কে একটা সম্যক ধারণা বা পরিষ্কার ধারণা পেয়ে যাবে। আমি আগেই বলেছি ব্যবসায়ের কার্যাবলী কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় ব্যবসার ক্ষেত্রে। তো যাই হোক, তো প্রথম একটা পয়েন্ট হলো ব্যবসায়ের প্রধান কাজ বা মূল কাজ, সেটা হলো উৎপাদন বা প্রস্তুত করা। তো আমরা জানি ব্যবসায়ীরা মুনাফা অর্জনের উদ্দেশ্যে বা অভাব মোচনের আশায় পণ্য বা সেবা সামগ্রী উৎপাদন করে থাকে। তো পণ্য ও সেবা সামগ্রী উৎপাদন কারা করে? এটা শিল্পের মাধ্যমে উৎপাদন কাজ বা প্রস্তুত কাজ সম্পন্ন হয়। তো উৎপাদন সংক্রান্ত কাজ শিল্পের মাধ্যমে সম্পাদন করা হয়। তো শিল্প আমরা জানি যে উৎপাদনের বাহক। ব্যবসার ক্ষেত্রে শিল্প হচ্ছে প্রধান উৎপাদনকারী একটা শাখা। প্রকৃতি প্রদত্ত প্রাকৃতিক সম্পদ সংগ্রহ বা আহরণ করে অথবা কাঁচামাল সংগ্রহ করে প্রক্রিয়াজাতের মাধ্যমে ব্যবহার উপযোগী করাই হচ্ছে উৎপাদন। তো উৎপাদন করতে গেলে আমরা জানি যে কাঁচামাল প্রয়োজন। তো যত কাঁচামাল প্রতিষ্ঠানে সরবরাহ করা হবে উৎপাদন তত বৃদ্ধি পাবে। তো যাই হোক, আমি যেটা পরিষ্কার বলতে চাচ্ছি যে উৎপাদনকে ঘিরে ব্যবসার কার্যকলাপ শুরু, অর্থাৎ ব্যবসা যাত্রা শুরু। এখানে পরীক্ষা আসতে পারে যে এমসিকিউ হিসাবে যে ব্যবসায়ের প্রধান কাজ বা মূল কাজ কি, আমরা বলবো উৎপাদন বা প্রস্তুত করা। এই হলো অর্থনীতির ভাষায় উৎপাদন বলতে বিক্রয়যোগ্য উপযোগ সৃষ্টি করাকে আমরা বুঝে থাকি। তাহলে পরিষ্কার বোঝা গেল
ব্যবসায়ীরা মুনাফা অর্জনের উদ্দেশ্যে এবং অভাব মোচনের জন্যই পণ্য বা সেবা সামগ্রী উৎপাদন করে থাকে। 2 নম্বর, ক্রয় বিক্রয় একটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ। আমরা জানি উৎপাদনের পরে বন্টন কার্য সম্পন্ন করা লাগে। বন্টন কার্য কেন সম্পন্ন করা লাগে? বন্টন ছাড়া উৎপাদিত পণ্য সামগ্রী ক্রেতা বা ভোক্তার কাছে পৌঁছানো সম্ভব নয়। তো বন্টন কার্য দ্বারা আমরা 3 ধরনের সুবিধা পাই। একটা হলো নির্দিষ্ট মূল্যের বিনিময়ে পণ্যের মালিকানা হস্তান্তর ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজ দ্বারা সম্পাদিত হয়ে থাকে। 2 নম্বর হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যেও পণ্য ক্রয় বিক্রয় করা হয়। বিক্রেতা ক্রেতার কাছে পণ্য বিক্রি করে পণ্যের সত্যগত বাধা দূর করে। এতে কি হয়? ব্যক্তিগত উপযোগ সৃষ্টি হয়। তো মুনাফা অর্জনের আশায় ব্যবসায়ীরা কাঁচামাল সংগ্রহ করে বা প্রাকৃতিক সম্পদ আহরণ করে প্রতিষ্ঠানে সরবরাহ করে, আবার উক্ত উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রীগুলি মুনাফার আশায় ক্রেতা বা ভোক্তার কাছে বিক্রয় করে। এইভাবে বন্টনের ক্ষেত্রে ক্রয় বিক্রয়ের মাধ্যমে বন্টন কার্য সমাধা করা হয়ে থাকে। তো এটা ব্যবসায়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কার্যক্রম। 3 নম্বর কাজ অর্থ সংস্থান। অর্থ সংস্থান বলতে আমরা জানি অর্থ সংগ্রহ করা। ব্যবসায়ের প্রাণ শক্তি বা চালিকা শক্তি হচ্ছে অর্থ। আমরা জানি যে অর্থ ছাড়া ব্যবসা গঠন বা পরিচালনা করা আদৌ সম্ভব। তো ব্যবসায় প্রধানত 2 ধরনের মূলধন লাগে। একটা হলো চলতি মূলধন, একটা হলো স্থায়ী মূলধন। তো ব্যবসায় নিজস্ব কিছু মূলধন থাকে, তাছাড়াও ব্যবসায়ীরা বিভিন্ন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমনকি ব্যাংক, বিমা, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, এই যে উৎসগুলি আছে, এইগুলি থেকে তারা মূলধন সংগ্রহ করার চেষ্টা করে এবং সেখান থেকে তারা ব্যবসা গঠন এবং পরিচালনার কাজে এই সমস্ত পুঁজি বা মূলধনগুলি তারা কাজে লাগে। এই হলো মোটামুটি অর্থ সংস্থান কি, এটা আমরা জানলাম। এটা ব্যবসার একটা গুরুত্বপূর্ণ কাজ। যেহেতু আমি আগে বলেছি অর্থ হচ্ছে ব্যবসায়ের জীবনী শক্তি বা চালিকা শক্তি। অর্থ সংকটের কারণে ব্যবসায়ীরা সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে না। যাই হোক, 4 নম্বর হলো ঝুঁকি গ্রহণ। ঝুঁকি কাকে বলে? আমরা জানি ঝুঁকি হলো আর্থিক ক্ষতির সম্ভাবনাকে ঝুঁকি বলে। তো ব্যবসায়ীরা সবসময় আমরা জানি যে ঝুঁকি ও মুনাফা নিয়ে মাথায় নিয়ে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে। ঝুঁকি ছাড়া ব্যবসা পরিচালনা করা আদৌ সম্ভব নয়। এই জন্যই মুনাফাকে ঝুঁকি গ্রহণের পুরস্কার বলা হয়। এটা কিন্তু আমার পরীক্ষায় MCQ হিসেবে আসে। তো যাই হোক, ঝুঁকি বিভিন্ন কারণে সংঘটিত হয়, প্রাকৃতিক অপ্রাকৃতিক বিভিন্ন কারণে সংঘটিত হয়। যেমন হয়তো পণ্যের মূল্য বাজারে পড়ে গেল, বা পণ্য পরিবহনের ক্ষেত্রে দুর্ঘটনায় কবলিত হয়ে পণ্য ক্ষতি হতে পারে, পণ্য নষ্ট হয়ে যেতে পারে, অগ্নিকাণ্ডে পুড়ে যেতে পারে, পানিতে ডুবে যেতে পারে, বা চুরি ডাকাতি, এইভাবেও পণ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তো যাই হোক, ঝুঁকি মাথা নিয়েই সবসময় ব্যবসায়ীদেরকে ব্যবসা কার্যক্রম পরিচালনা করা লাগে। তো এই হলো মোটামুটি ঝুঁকি গ্রহণ পয়েন্ট আমরা আলোচনা করলাম। আপনার নিশ্চয়ই দৃষ্টিক্ষেত্রে পরিষ্কার হয়ে যাবে। 5 নম্বর পয়েন্ট হলো পরিবহন। আমরা জানি যে পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে। উৎপাদনের স্থল এবং ক্রেতা বা ভোক্তার অবস্থান দুটার অনেক দূরত্ব। তো উৎপাদনের স্থল থেকে ভোক্তা বা ক্রেতার কাছে পণ্য বা সেবা সামগ্রী পৌঁছাতে গেলে পণ্য স্থানান্তরের প্রয়োজন হয়। তো পণ্য স্থানান্তর কিসের মাধ্যমে সম্ভব? একমাত্র পরিবহনের মাধ্যমে সম্ভব। পরিবহন ছাড়া
পণ্য স্থানান্তর করার কোনো বিকল্প নেই। তো পরিবহনের অনেক মাধ্যম আছে, আমরা জানি আকাশপথ, জলপথ এবং স্থলপথ। তো ব্যবসায়ীরা অনেক সময় নিজস্ব পরিবহন ব্যবস্থা গড়ে তোলে, এটা ব্যবসার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইভাবেই পরিবহন ব্যবস্থার মাধ্যমে ব্যবসার দৈনিক কাজগুলি পণ্য প্রেরণের ক্ষেত্রে বা স্থানান্তরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো পরিবহন ছাড়া ভোক্তা বা ক্রেতার কাছে কোনো ক্রমেই পণ্য সেবা সামগ্রী পৌঁছানো সম্ভব নয়। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যবসায়িক কাজ। 6 নম্বর হচ্ছে কি, গুদামজাতকরণ বা মজুতকরণ। গুদামজাতকরণের মাধ্যমে আমরা জানি যে সময়গত বা কালগত উপযোগ সৃষ্টি হয়। আমরা জানি উৎপাদিত পণ্য সঙ্গে সঙ্গে বা ক্রয়কৃত পণ্যের সঙ্গে সঙ্গে বিক্রি করা সম্ভব হয়। তো বিক্রি করতে গেলে একটা সময় লাগে। তো ব্যবসায়ীরা যে সমস্ত পণ্য সামগ্রী বা সেবা সামগ্রী উৎপাদন করে বা সংগ্রহ করে বা ক্রয় করে, সেগুলি তারা দ্রুততম সময়ে বিক্রি করতে পারে না। একটা নির্দিষ্ট সময়ের জন্য সেই সমস্ত পণ্য বা সেবা সামগ্রীগুলি তাদেরকে সংরক্ষণ বা মজুত করা লাগে। এটা গুদামজাতকরণের মধ্যেই সম্ভব। তো তাছাড়াও প্রত্যেকটা দেশে একটা উৎপাদনের মৌসুম থাকে, যেটা হলো মৌসুমী দ্রব্য। এই সমস্ত দ্রব্যগুলি উৎপাদনের সময় ভরা মৌসুমে এক জায়গায় অধিক পরিমাণ উৎপাদিত এই সমস্ত পণ্য সামগ্রী বা দ্রব্যগুলি দ্রুততম সময়ে বা সময় নিয়ে ক্রেতা বা ভোক্তার কাছে পৌঁছানোর প্রয়োজন পড়ে। তো সেই জন্যেই প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে আমরা এখন দেখছি গুদাম দরকার হয়। গুদাম ছাড়া ব্যবসা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। গুদামের আরেকটি কাজ, সেটা হলো বা মজুতকরণের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো পণ্যকে বিনষ্টের হাত থেকে, অর্থাৎ উৎপাদনের পরবর্তী বিক্রয় করা পর্যন্ত পণ্যকে বিনষ্টের হাত থেকে রক্ষা করার জন্য মজুতকরণ বা গুদামজাতকরণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে আরেকটা পয়েন্ট হলো গুরুত্বপূর্ণ, সেটা হলো প্রমিতকরণ ও পর্যায়িতকরণ। পণ্য কেনাবেচার ক্ষেত্রে বা পণ্য কেনাবেচার সুবিধার্থে পণ্যের গুণাগুণ, আকার, ওজন, রং ইত্যাদি বিবেচনায় সঠিক মানের সীমা নির্ধারণ করাকেই প্রমিতকরণ বলে। যেটাকে বলা হয় পণ্যের মান নির্ধারণ করা, এটাকে বলা হয় প্রমিতকরণ। প্রমিতকরণের মাধ্যমে মানগত উপযোগ সৃষ্টি করা হয়। আর পর্যায়িতকরণ হচ্ছে পূর্ব নির্ধারিত মান ঠিক রেখে, যেমন বললাম পণ্যের গুণাগুণ, রং, আকার, ওজন ইত্যাদি ঠিক রেখে তোমার পণ্য সামগ্রীকে শ্রেণীবিভাগ করা বা বিভাজন করাকে আমরা বলি পর্যায়িতকরণ করা। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, একজন ব্যবসায়ী রাজশাহীতে একটা আমের বাগান কিনল। আম নামানোর পরে আমের ওজন ও আকার অনুযায়ী আমগুলোকে 3 শ্রেণীতে বিভক্ত করল: ছোট, মাঝারি ও বড়। এইগুলি 3 ধরনের ঝুড়িতে রাখলো। তো এই যে 3টি ধরন, এই 3টি ধরন হলো আকার ওজন অনুযায়ী, এটা হলো প্রমিতকরণ বা মান। আর 3টি ঝুড়িতে যে শ্রেণীবিন্যাস করলো বা পর্যায়িতকরণ করলো, এটাকে বলা হয় পর্যায়িতকরণ করা বা বিভাজন করা বা শ্রেণীবিন্যাস করা। তো যাই হোক, এটাই হলো মোটামুটি প্রমিতকরণ, পর্যায়িতকরণ। ব্যবসায়ীরা এই কাজটা করে থাকে, এটা ব্যবসায়িক স্বার্থে বা কেনাবেচার স্বার্থে এটা করে। তো আরেকটি পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো মোড়কীকরণ করা। ব্যবসায়ীরা কেন মোড়কীকরণ করে, যেটাকে ইংরেজি বলে প্যাকেজিং করা? মোড়কীকরণ করার মূলত উদ্দেশ্য 3টি। একটা হলো পণ্যের গুণাগুণ বা মান সংরক্ষণ করা, 2 নম্বর হলো পণ্য বিনষ্টের হাত থেকে রক্ষা করা, 3 নম্বর হলো পণ্যকে ক্রেতা বা ভোক্তার কাছে আকর্ষণীয় হিসাবে উপস্থাপন করা বা তুলে ধরা। তো আমরা জানি প্রচুর খাদ্য সামগ্রী
বা ওষুধ সামগ্রী বা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক সামগ্রী, এমনকি কাঁচের সামগ্রী বাংলাদেশে বহু আছে। এইগুলিকে তোমার প্যাকেজিং না করলে বা মোড়কীকরণ না করলে এগুলি অনেক ক্ষতির সম্ভাবনা থাকে। তো যাই হোক, প্যাকেজিং করার সুবিধা হচ্ছে, বা আমি যে উপকারগুলির কথা বললাম, এই কারণেই ব্যবসায়ীরা এই মোড়কীকরণের বিষয়টা মাথায় রেখেই ব্যবসায়ের দৈনন্দিন কার্যক্রমে সম্পাদন করে। তো মোড়কীকরণ ছাড়া তোমার পণ্য বিনষ্ট মান এবং আকর্ষণীয় করে তোলার কোনো বিকল্প নাই। এই জন্যই বর্তমান প্রতিযোগিতামূলক এই ব্যবসার জগতে সকলেই এখন প্যাকেজিং বা মোড়কীকরণের বিষয়টা গুরুত্ব সহকারে ব্যবসা কার্যক্রম হিসাবে গ্রহণ করে থাকে। তো যাই হোক, আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো গ্রাহক সেবা প্রদান। আমরা জানি যে ব্যবসায়ের প্রাণ হচ্ছে বা প্রধান উপাদান হচ্ছে গ্রাহক। গ্রাহক নাই, ব্যবসা নেই। গ্রাহক কারা? আমরা জানি যারা ক্রেতা বা ভোক্তা, যারা পণ্যটা ব্যবহার করে। তো গ্রাহকদের সর্বোচ্চ সেবা দান করা বা তাদের সন্তুষ্টি অর্জন করা, এটা মাথায় রেখে ব্যবসায়ীদেরকে তার দৈনন্দিন কার্যকলাপ পরিচালনা করা লাগে। তো গ্রাহকদের সেবা নিশ্চিত করতে হলে এবং তাদের মন জয় করতে হলে, তাদের সন্তুষ্টি অর্জন করতে গেলে তাদের যে সেবা যেগুলি প্রাপ্য, সেই সেবাগুলো নিশ্চিত করতে হবে। যেমন পণ্যের সঠিক গুণাগুণ ঠিক রাখা, পণ্য ন্যায্য মূল্যে সরবরাহ করা, বা বিক্রিত পণ্য ফেরত নেওয়া, আবার তার যে চাহিদা বা পছন্দ সেই মোতাবেক পণ্য সরবরাহ করা, এমনকি তাদের সাথে উত্তম বা ভালো ব্যবহার করা। তারা এইগুলি যদি পেয়ে থাকে তাহলে তারা খুবই সন্তুষ্টি হয় এবং এইগুলি গ্রাহক সেবার একটা বড় বড় উদাহরণ। তো ব্যবসায়ীরা সাধারণত গ্রাহক সেবা প্রদান করে ব্যবসায়ের সফলতা অর্জনের জন্য আপ্রাণ চেষ্টা করে। কারণ ব্যবসায়ীরা নিজেরাও জানে, যতই ব্র্যান্ডের পণ্য উৎপাদন করি না কেন বা যতই নামি দামি পণ্য উৎপাদন করি না কেন, সেইগুলি যদি গ্রাহকরা ব্যবহার না করে, ক্রয় না করে, তাহলে ব্যবসার সফলতা বা উন্নতি আসে না। এই জন্যই ব্যবসায়ীরা গ্রাহক সেবার বিষয়টি মাথায় রেখে ব্যবসার দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে। তারপরে আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আরেকটা বাজার ব্যবসা। এটাও ব্যবসায়ের একটা মূল উপাদান। বাজার কি? যেটাকে বলে মার্কেট রিসার্চ করা। বাজার কি? পণ্য সেবার বাজার। পণ্য সেবার বাজার যেখানে পণ্য বিক্রি হবে, পণ্যটা বাজারে নিয়ে উপস্থাপন করা হবে। পণ্য সেবার বাজার না থাকলে বা সৃষ্টি না করলে পণ্য বিক্রি করাই সম্ভব না। আমরা জানি বর্তমানে মুক্তবাজার ব্যবস্থায় বা মুক্তবাজার অর্থনীতিতে ব্যবসায়ীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা বিদ্যমান এবং বাজার দখল নিয়ে ব্যবসায়ীদের মধ্যে কাড়াকাড়ি। কে কত বাজার দখল করতে পারে, কে কতখানি বাজার সম্প্রসারণ করতে পারে, নতুন নতুন পণ্য বিক্রয়ের উপযোগ সৃষ্টি করতে পারে। এইটা মাথায় রেখে ব্যবসায়ীরা তীব্র প্রতিযোগিতায় নাম। কারণ সকলেই জানে যে গ্রাহক সেবার পরেই কিন্তু গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে বাজার, যেখানে পণ্য সেবা সামগ্রী বিক্রয়ের যেটাকে স্থান বলে, সেই বাজারটাকে যে যত বেশি দখল নিতে পারবে, যে যত বেশি বাজার সৃষ্টি করতে পারবে, সেই ব্যবসায়ী তত বেশি সফলতা লাভ করতে পারবে। অর্থাৎ বাজার সম্প্রসারণ করার ক্ষেত্রে গবেষণার কোনো বিকল্প নাই। বৃহৎ প্রতিষ্ঠানগুলি বা বৃহদায়তন প্রতিষ্ঠানগুলি আমরা এখন দেখছি যে বাজার গবেষণার জন্য আমাদের একটা সেল বা একটা বিভাগ খুলে থাকে। তো এটা তারা কেন খুলে? তারা জানে যে বাজার সম্প্রসারণ ছাড়া, নতুন নতুন বাজার সৃষ্টি ছাড়া পণ্য বা সেবা সামগ্রী প্রতিযোগিতা বিক্রি করা সম্ভব নয়। এই জন্যই তারা নতুন নতুন বাজার সৃষ্টি করার চেষ্টা করে বাজার গবেষণার মাধ্যমে।
এই ব্যাপারে কিন্তু তাদেরকে প্রচুর পরিমাণ তথ্য সংগ্রহ করা হয়। সেই তথ্যের আলোকে তারা প্রয়োজনীয় বাজার গবেষণা কাজগুলি সম্পন্ন করে। তো যাই হোক, আরেকটা গুরুত্বপূর্ণ কাজ প্রিয় শিক্ষিতরা জেনে নাও, সেটা হলো কর্মী সংক্রান্ত কাজ। ব্যবসায় এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। ব্যবসায়ীরা বিশেষ করে বৃহদায়তন বড় বড় প্রতিষ্ঠানে, ব্যবসায় প্রতিষ্ঠানে প্রচুর পরিমাণ কর্মী নিয়োগ করা হয় বা কর্মীরা কাজ করে। কর্মী সংগ্রহ করা, কর্মী নির্বাচন করা, কর্মী নিয়োগ দেওয়া, কর্মীর প্রশিক্ষণ দেওয়া, কর্মীদের পদোন্নতি দেওয়া, তাদের বেতন ভাতা প্রদান করা ইত্যাদি কাজগুলি বৃহদায়তন প্রতিষ্ঠানগুলি মাথায় রেখে কর্মী সংক্রান্ত কাজগুলি তারা সম্পূর্ণ করে থাকে। এই সমস্ত কাজগুলি সম্পন্ন করার পরে তারপরে প্রতিষ্ঠানে তোমার যোগ্য উপযুক্ত যার যেখানে প্রয়োজন সেখানে তারা নিয়োগ দিয়ে থাকে। তো এই ব্যাপারেও বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি বা শিল্পের মালিকগুলি তোমার আলাদাভাবে কর্মী বিভাগ খুলে দেবে, যেই বিভাগের দ্বারাই কর্মী সংক্রান্ত কাজগুলি তারা সম্পন্ন করে থাকে। যাই হোক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা জিনিস খেয়াল রাখবো, এখানে একটা জিনিস বলছে কি যে অফিস সংক্রান্ত কাজ। আমরা এখন জানি বাংলাদেশে বৃহদায়তন শিল্পগুলি মূল কাজগুলি হচ্ছে অফিস কেন্দ্রিক। সমস্ত কাজকর্মগুলি বড় বড় শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠানের কাজগুলি অফিস করে থাকে। অফিসের ভিতরে বা বাইরে যোগাযোগ রক্ষা করা, সম্পর্ক তৈরি করা, সিদ্ধান্ত গ্রহণ করা অথবা প্রশাসনিক এবং ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ কাজগুলি অফিসের মাধ্যমে সম্পন্ন করা হয়। অফিস যদি এই কাজগুলি সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে পরিচালনা না করতে পারে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে একটা বিশৃঙ্খলা দেখা যায়। সেই জন্যেই বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠানগুলিতে আলাদাভাবে অফিস সংক্রান্ত কাজ সম্পূর্ণ করার জন্য অফিস খুলে থাকে। এগুলা হলো মোটামুটি এইগুলি ব্যবসায়ের একটা গুরুত্বপূর্ণ কাজ। আরেকটা সবচেয়ে জরুরি গুরুত্বপূর্ণ কাজ হলো হিসাব রক্ষণ সম্পন্ন করা। হিসাব রক্ষণ কি এটা আমরা জানি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে হিসাব রক্ষণের কাজ একটা গুরুত্বপূর্ণ বিষয়। হিসাব রক্ষণ করলে কি হয় আমরা জানি, একটা প্রতিষ্ঠানের আয় ও ব্যয়, প্রতিষ্ঠানের লাভ এবং লোকসান, প্রতিষ্ঠানের সম্পদ এবং দায় ইত্যাদির গতি প্রকৃতি নির্ণয় করা যায়। তো একটা ব্যবসা প্রতিষ্ঠান একটা আর্থিক বছরে কি কি কাজ করবে, সেই কাজের ফসল কিভাবে ঘরে তুলবে, সে যদি হিসাবই না রাখে, তার কি পরিমাণ আয় হলো, কি পরিমাণ ব্যয় হলো, কি পরিমাণ লাভ হলো, কি পরিমাণ লোকসান হলো, বা তার কি পরিমাণ সম্পদ দাঁড়ালো, কি পরিমাণ দায় জমালো, এগুলো যদি জানতেই না পারে তাহলে ব্যবসা করার কোনো মানে নেই। তো যাই হোক, ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা হিসাব রক্ষণের গুরুত্বকে মাথায় রেখে বা বিবেচনায় রেখে প্রতিটা বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠানে, আমি ছোট ব্যবসা প্রতিষ্ঠানের কথা বলবো না, বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের রুলস অনুযায়ী তারা হিসাব রক্ষণ ব্যবস্থা এবং আলাদাভাবে একটা বিভাগই করে থাকে। এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কাজ। এখন আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আমরা যেটা আলোচনা করবো সেটা হলো দেখো বাজারজাতকরণ প্রসার বা বিজ্ঞাপন প্রচার। এটা একটা বর্তমান যুগে খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ। বর্তমান কিন্তু যুগ হলো প্রচারের যুগ। আমরা জানি একটা প্রবাদ আছে, প্রচারেই প্রসার। তো আমি একটা প্রতিষ্ঠান বা একটা কোম্পানি পণ্য বা সেবা বা ভালো ব্র্যান্ড উৎপাদন, কিন্তু গ্রাহক ভোক্তা বা ক্রেতারা বিষয়টা জানতে পারবে। তো পণ্য সেবা বা ব্র্যান্ড সম্পর্কে গ্রাহক বা ভোক্তাদের জানানো বা অবগত করে বিক্রয় বৃদ্ধির প্রয়াস চালানোকে আমরা বলি বাজারজাতকরণ। তো বাজারজাতকরণ করা বলতে
বাজারজাতকরণের মাধ্যমে পণ্যগুলি বেশি বেশি উপস্থাপন করা। অর্থাৎ আমি যত দামি দামি পণ্য উৎপাদন করি না কেন, যত ব্র্যান্ডের পণ্য উৎপাদন করি না কেন, ক্রেতা ভোক্তা ব্যবহারকারীকে অবশ্যই অবগত করতে হবে, তাদেরকে জানাতে হবে। তারা যদি জানতেই না পারে তাহলে একটা বাজারে মানসম্পন্ন পণ্য উৎপাদন করে ব্যবসা প্রতিষ্ঠান লাভ হবে। তো জানানোর অনেক কৌশল আছে। সেটা কি? বিজ্ঞাপন আছে, ব্যক্তি বিক্রয় আছে, বিক্রয় প্রসার আছে, তারপরে এমনি প্রচারও আছে। তা আমরা বর্তমান যুগে একটা জিনিস জানি যে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, হ্যান্ডবিল, মাইকিং, ওয়ালিং, অ্যানাউন্সমেন্ট, বহুভাবে প্রায় 12-13 ভাবে একটি পণ্যের প্রচার চালানো যায়। বা তো যাই হোক, কিন্তু সবচেয়ে বড় যেটা এখন প্রচার মিডিয়া সেটা হলো টেলিভিশন এবং প্রিন্টিং মিডিয়া। তো টেলিভিশনে আমরা দেখি খাদ্য সামগ্রী থেকে শুরু করে প্রসাধন সামগ্রী পর্যন্ত এখন বিজ্ঞাপনের ছায়া। কারণ জনগণকে মেসেজ দিতে না পারলে, জনগণকে অবহিত না করতে পারলে পণ্য ও সেবাগুলি উৎপাদনের স্থলে পড়ে থাকে। জনগণ জানতেই যদি না পারে, কোম্পানির উচিত বা ব্যবসায়ীদের উচিত দ্রুততম সময়ে জনগণকে তার পণ্যের বা ব্র্যান্ডের সংবাদ পৌঁছে দেওয়া। এটা একমাত্র সম্ভব বাজারজাতকরণ প্রসারের মাধ্যমে বা বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে সম্ভব। তো ব্যবসায়ীরা এই কাজটা মাথায় রেখে তাদের দৈনন্দিন কার্যাবলী সম্পাদন করে। যাই হোক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকের মতন আমরা ব্যবসায়িক কার্যকলাপ নিয়ে আলোচনা করলাম। একটা জিনিস পরিষ্কার শুনে রাখো যে ব্যবসায়িক কার্যকলাপ ছাড়া মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদন করার কথা ভাবাই যায় না। তো যাই হোক, তোমরা বাসায় অনলাইন ক্লাসগুলি মনোযোগ সহকারে করবে, এতে তোমরা ভীষণ উপকৃত হবে। আমি আশা করি তোমরা বাসায় বসে ক্লাসগুলি মনোযোগ সহকারে পড়বে এবং তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আজকের মতো আমার ব্যবসা কার্যাবলী ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করি।